হুমায়ুনবাবু, এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে ভারতবর্ষে একটা যুদ্ধের হিড়িক চলছে এবং ইতিমধ্যেই পাকিস্তান এবং ভারতের মধ্যে যে এসকেলেশন সেটাও আমরা দেখতে পেয়েছি, কি বলবেন এটা? দেখুন, যুদ্ধ তো সেইভাবে হয়নি। যেটা পাহেলগাঁওতে আমাদের ভারতবর্ষের 25 জন পর্যটককে যেভাবে নিঃসঙ্গতভাবে টেররিস্টরা বা উগ্রপন্থীরা ভারতবর্ষের মধ্যে ঢুকে যেভাবে পর্যটকদের মেরেছিল, সেক্ষেত্রে ভারতবর্ষের যে সরকার বা সেনাপ্রধান যেভাবে 7 তারিখে ভোরবেলায়, 6 তারিখ দিনগত রাত্রে 7 তারিখ ভোরবেলায় রাত্রি 1টা 5 থেকে 1টা 32, 27 মিনিটের যে অপারেশন বা যে ওদের যে ট্রেনিং ক্যাম্পগুলো ছিল, সেই তাদেরকে যেভাবে মেরে গুড়িয়ে দিয়েছে, এটাকে আমরা সাধুবাদ জানাই বা ভারতবর্ষের একজন ভারতবাসী হিসাবে আমরা গর্ববোধ করি। কারণ 3 দশক ধরে আমরা লক্ষ্য করছি যে ভারতবর্ষের মানুষের বিব্রত করছে বা হয়তো তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। তো সেক্ষেত্রে ভারতবর্ষের সরকার যেভাবে ওখানে ঢুকে 9টা ঘাঁটি উড়িয়ে দিয়েছিল, তাদের যে ট্রেনিং ক্যাম্পগুলো যেখানে তারা থাকতো সেটা করেছে, এটা অবশ্যই গর্বের বিষয়, বাট এর প্রয়োজন ছিল। পরবর্তীকালে আমরা আমাদের দল বা আমাদের নেত্রী বা আমরা সকলেই ভারতবাসী হিসাবে ভারতবর্ষের 3 সেনাপ্রধানকে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ডিফেন্স মিনিস্টার, হোম মিনিস্টার সবাই একযোগে ক্ষমতা দিয়েছিল যে ভারতবর্ষের সার্বভৌমত্বের ক্ষেত্রে যে ধরনের পদক্ষেপ করার দরকার করা হয়। তো সেটা হয়েছে, কিন্তু দুঃখের হলেও সত্যি যে যেখানে যুদ্ধবিরতি হচ্ছে সেখানে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি নিজে থেকে ঘোষণা করতেন, তার আগেই দেখা যাচ্ছে ট্রাম্প ঘোষণা করছে। এটা কিন্তু আমাদের সম্মানের বিষয়, কারণ আমরা 1971 সালের কথা জানি, তখন আমরা বাচ্চা ছেলে। তো 1971 সালে যখন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশকে নিয়ে যুদ্ধ হয়েছিল, তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী ছিলেন। তিনি কিন্তু কারো কাছে মাথা নত করেনি, কারো হস্তক্ষেপ ভারতবর্ষের প্রশাসনের ক্ষেত্রে কেউ নির্ণয় করবে সেটা মেনে নেননি। কিন্তু এক্ষেত্রে কিছুটা হলেও আমাদের ভারতবর্ষের সম্মান ক্ষুণ্ণ হয়েছে বলে আমি মনে করি। একটা প্রশ্ন, সংসদে ইতিমধ্যেই সর্বদলীয় বৈঠক হয়েছে, একাধিকবার হয়েছে এই যুদ্ধ নিয়ে। সেখানে আপনার দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে পাকিস্তানের সঙ্গে সঙ্গে বাংলাদেশটাকেও নিয়ে নেওয়া প্রয়োজন, কিন্তু সাম্প্রতিককালে মুখ্যমন্ত্রীর মুখ থেকে এমন ধরনের কথা শোনা যায়নি এবং মুখ্যমন্ত্রী সম্প্রতি বজায় রাখার চেষ্টা করেন। কিন্তু যে সুদীপ বন্দ্যোপাধ্যায় যে কথাটি বলেছেন সূত্র মারফত আমরা জানতে পারছি, সেটা কিভাবে দেখছেন? সুদীপ বন্দ্যোপাধ্যায় যদি এই কথা বলে থাকেন তাহলে মোটেই সমর্থনযোগ্য নয়, বা আমি ব্যক্তিগতভাবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করি, কিন্তু তিনার এই খামখেয়ালিপনা বক্তব্যকে মোটেই সমর্থন করি না। অনেকে বলছেন যে পাকিস্তান বা বাংলাদেশ একেবারে ভারতে ধর্ম বিভাজন সৃষ্টি করছে। আপনি অনেক এই বিষয় নিয়ে আগে কথা বলেছেন। তো সেক্ষেত্রে কি আপনার মনে হয় যে একেবারে এই যে জঙ্গি হামলাতে দেখা গেল হিন্দুদের বেছে বেছে মারা হলো, এবং সেখানে বারবার করে সবাই দাবি করছে যে হিন্দুদের বেছে মারা হয়েছে, এবং তার পাশাপাশি বাংলাদেশের এরকম অনেক কুরুচিকর মন্তব্য ইতিমধ্যেই এসছে, সেটা কি আপনার মনে? দেখুন, যেভাবে 22শে এপ্রিল পাহেলগাঁওতে ঢুকে বেছে বেছেই হিন্দুদের মারা হয়েছে, তার যোগ্য জবাব 7ই মে ভোরবেলায় ভারতবর্ষের ডিফেন্সের তরফ থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী তাদের প্রায় 100 জন জঙ্গিকে তাদের ঘরে ঢুকে মারা হয়েছে। তাহলে আমরা সেটাকে পূর্ণ সমর্থন দিচ্ছি, কারণ যে কোনো টেররিস্ট সে যদি আমাদের ভারতবর্ষকে বিব্রত করে, ভারতবর্ষের মানুষের স্বাধীনতাকে খর্ব করার চেষ্টা করে, আমাদের সার্বভৌমত্বকে আঘাত করে, তার সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা উচিত না। কিন্তু বাংলাদেশ ও ছেলে মানুষই করছে, বাংলাদেশের কোনো সামরিক শক্তি নেই যেটা ভারতবর্ষের একটা কোনার সঙ্গে মোকাবিলা করে। ওরা অনেক কিছু বলে, বেশ কিছুদিন থেকে তারা অনেক চিকেন লেগ দখল করব, কলকাতা দখল করে নেব, এসব
পাগলের প্লব ছাড়া অন্য কিছু নেই। বাংলাদেশের এত ক্ষমতা নেই, নিজেরাই নিজেদের দেশের ঠিকঠাক আইন শৃঙ্খলা দেখতে পারে না। তারা একটা ভারতবর্ষের নির্বাচিত বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা 5ই আগস্ট 2024 উচ্ছেদ করতে পেরেছে বলে তারা যেটা ভাবছে, এসবগুলো ভারতবর্ষের কাছে এসে ওরা কিছুতেই কিছু করতে পারবে না। যত দুষ্টুমি করবে তার জন্য যোগ্য জবাব পাবে ভারতবর্ষ। তাহলে কি সুদীপ বন্দ্যোপাধ্যায় দলের তরফ থেকে বললেন না? কিন্তু উনি তো দলের প্রতিনিধি ছিলেন সেই সর্বদলীয় বৈঠকে। দায়িত্বজ্ঞানহীন কথা কারোরই বলা উচিত না। কারণ আমরা যেমন আমাদের ভারতবর্ষের কাউকে ঢুকতে দেব না, ভারতবর্ষের মাটিকে 1 ইঞ্চি কাউকে যেমন আমরা দেব না, তেমনি আমরা হয়তো কারো দেশে আক্রমণ করব বিনা কারণে বা কারো দেশ নিয়ে নেব, এই ধরনের খামখেয়ালিপনা বা এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য ওনার মতো ব্যক্তির, যেহেতু লোকসভার তিনি দলনেতা, তিনি কেন বলেছেন সেটা উনিই ভালো ব্যাখ্যা করতেন। বামপন্থী সমর্থকরা আমরা দেখলাম গতকাল রাস্তায় নেমেছিলেন এবং তাদের কথা হলো যে যুদ্ধ নয়, শান্তি চাই, এবং পাকিস্তানে নাকি গরিব মানুষদেরকে মারা হচ্ছে, গরিব মুসলমানদের মারা হচ্ছে। গরিব মুসলমানদের মারা হচ্ছে, ওনারা এখন রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এসব কথাবার্তা বলছে। যেহেতু দীর্ঘ 34 বছরে বামফ্রন্ট এখানে মুসলিমদের উপরেই ভর করে ক্ষমতায় ছিল, সেই মুসলিমরা তাদের ভোটদান থেকে বিরত হয়ে গেছে। আজকের দিনে 2011 সালের 13ই মে ভোট গণনা হয়েছিল। বুদ্ধবাবু সহ তাদের তাবড় নেতারা, মন্ত্রীরা, এমএলএরা পরাজিত হয়েছিলেন। এই আজকের দিনটা আমাদের কাছে গর্বের। আমরাও সেদিন কংগ্রেসের এমএলএ হিসাবে নির্বাচিত হয়েছিলাম কাউন্টিং ভেন্যু থেকে। কাজেই যে কোনো রাজনৈতিক দল তার দায়িত্ব বোধ থাকা উচিত, বা কখন কোন পদক্ষেপ নেওয়া উচিত, কখন কোন কথা বলা উচিত, সেটা আমি হোক আর আমার যে কোনো নেতা নেত্রী হোক ভারতবর্ষে। বামপন্থীরা গোলা জলে মাছ ধরার চেষ্টা করছে এবং তারা কখনো নিজেরাই বলে আমরা সেকুলার, আমরা ধর্ম মানি না, আমরা এইভাবে মার্কস লেনিনের থিওরি মেনে চলি। কিন্তু এই যে কথাবার্তা, এগুলোও তো সেন্টিমেন্টাল কথাবার্তা, মুসলিম সেন্টিমেন্টালকে উস্কানি দেওয়া কথাবার্তা। শেষ প্রশ্ন, সেটা হলো 2026 সালে বিধানসভা নির্বাচন আসছে। অনেকেই বলছেন যে বিজেপি এই মুহূর্তে যে স্টান্ট দেখাচ্ছে, বা এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরবর্তীকালে ট্রাম্পের হস্তক্ষেপ, সিজ ফায়ার করে নেওয়া, যুদ্ধবিরতি দিয়ে দেওয়া, সে জায়গায় দাঁড়িয়ে এই গোটা ঘটনাটি শুধুমাত্র 26 সালের নির্বাচন এবং তার পাশাপাশি সামনে বিহারের নির্বাচনকে কেন্দ্র করে। আমারও একমত আপনার সঙ্গে, যে প্রথমত বিহারের নির্বাচনে জয়লাভ আনার জন্য বিজেপি একটা গেম প্ল্যান করছে।